ইংলিশ এডুকেশন ফর অল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনেক দিন পর আজকে একটা ভিডিও দিতে চলেছি, কিছুটা ব্যস্ততা কমেছে। চলো আজকের টপিক দ্য গুড মরো বাই জন ডান, মেটাফিজিক্যাল পোয়েট্রি শুরু করতে চলেছি। জন ডানের দ্য গুড মরো, বেশ কিছু প্রশ্ন আলোচনা, সেই সাথে মেটাফিজিক্যাল পোয়েট্রি কি, মেটাফিজিক্যাল কনসেপ্ট কি, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করা যাক। What is or are the elements of metaphysical poetry? Metaphysical poetry elements গুলো কি কি বা কিটা, একটা হতে পারে অথবা তার বেশি হতে পারে। দেখো রয়েছে প্রেসিশন, কনসেপ্ট, ইন্টেলেকচুয়ালিজম, অল অফ দিজ। বুঝতেই পারছো তোমরা উত্তরটা হবে অল অফ দিজ, কারণ কোনোটাকেও বাদ দিলে মেটাফিজিক্যাল পোয়েট্রি থাকে না। প্রেসিশন বলতে সংক্ষিপ্ততা বোঝাবে, ব্রেভিটি বোঝাবে। প্রেসিশন বলতে কি, ব্রেভিটি, খুব কম কথায় অনেক কিছু বলা হবে। আমরা যদি এই গুড মরো দেখি, এখানে দেখতে পাবো যেখানে পোয়েট স্পিকার বলছেন যে আমি আমার এই বিলাভেটকে অনেক বেশি ভালোবাসি এবং এই আমার এই ভালোবাসা আমাদের দুজনের সাক্ষাতের আরো অনেক আগেই যেন এই পৃথিবীর সমস্ত সুন্দর জিনিসের মধ্যেই আমি তার রিফ্লেকশন দেখতে পেয়েছি। তাহলে খেয়াল করো, এই যে বিলাভেডের রিফ্লেকশন দেখতে পাওয়া ইন অল বিউটি, বিউটি বলতে ইন অল বিউটিফুল থিংস, তাহলে একথা বলার মাধ্যমেই, এই দুটো লাইন বলার মাধ্যমেই জন ডান বুঝিয়ে দিচ্ছেন তার প্রেমিকার প্রতি তার প্রেম। এইটা হচ্ছে প্রেসিশন, খুব কম কথায় অনেকটা কিছু বলা। এই তিনটা বাদ দিয়েও আরো একটা জিনিস আছে, সেটা আমি বলছি। আর মেটাফিজিক্যাল কনসেপ্টটা কি? এই কনসেপ্টটা হলো এক্সটেন্ডেড মেটাফর, এক ধরনের মেটাফর। সেই মেটাফরে কি ঘটবে না, সেখানে থাকবে ইন্টেলেকচুয়ালিজমের একটা ছোঁয়া থাকবে। সেটা কিভাবে না, এই কনসেপ্টের মধ্যে, মেটাফিজিক্যাল কনসেপ্টের মধ্যে দুটো ইনকংগ্রুয়াস এলিমেন্টের মধ্যে তুলনা থাকবে। ইনকংগ্রুয়াস এলিমেন্টস মানে যেটা সাধারণ ভাবনায় আমাদের আসবে না, এই রকম ইনকংগ্রুয়াস বলতে কি বলা যেতে পারে? ইনকংগ্রুয়াস বলতে যা বেখাপ্পা, নট ওয়েল ফিট, কিন্তু তা সত্ত্বেও কবিরা দেখাবেন এই দুটো জিনিসের মধ্যে সুন্দর তুলনা চলে। এখানে যদি আমরা দেখি, কবি অর্থাৎ লাভার এবং বিলাভেটকে তুলনা করেছেন দুটো হেমিস্ফিয়ারের সাথে, তাহলে এটা কিন্তু একটা মেটাফিজিক্যাল কনসেপ্টের উদাহরণ হতে পারে যে দুইজন, অর্থাৎ একজন প্রেমিক এবং প্রেমিকা কি করে একজন হতে পারে দুটো হেমিস্ফিয়ার। এই যে তুলনাটা, এটা একটা এক্সটেন্ডেড মেটাফর, সেই সাথে এর মধ্যে একটা বুদ্ধিদীপ্ত তুলনা রয়েছে। আরেকটা বিষয়, এই মেটাফিজিক্যাল কনসেপ্টের একটা স্পিরিচুয়াল ফ্যাকাল্টির সাথে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ডের একটা তুলনা থাকবে। তাহলে স্পিরিচুয়াল ফ্যাকাল্টির সাথে ফিজিক্যাল ওয়ার্ল্ড কেমন? এই যে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, দ্য লাভ বিটুইন দেম, দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড, this is the spiritual faculty between the lover and the beloved, এবং এই লাভটা আনএন্ডিং। সেই ফিজিক্যাল ওয়ার্ল্ড দেখানো হচ্ছে কোনটা? ওই যে দুটো হেমিস্ফিয়ার। তো এইটা হচ্ছে মেটাফিজিক্যাল কনসেপ্ট। কাজে এই মেটাফিজিক্যাল কনসেপ্টও কিন্তু মেটাফিজিক্যাল পোয়েট্রির একটা বিশেষ বৈশিষ্ট্য। ইন্টেলেকচুয়ালিজম বললাম, এবং এই ইন্টেলেকচুয়ালিজমের একটা পার্ট বলতে পারো উইট অ্যান্ড উইজডম। অবশ্যই বুদ্ধিদীপ্ততা, তার মধ্যে উইট থাকবে, উইজডম থাকবে। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েটরা তাদের মানে
তাদের যে পছন্দের শব্দ চয়ন বলতে পারো, বা তাদের যে তুলনা, কম্প্যারিজন, তার মাধ্যমে তাদের বুদ্ধিদীপ্ততা সেটা তুলে ধরবেন। তাহলে ফিজিক্যাল কনসিট বোঝানো গেছে। আরেকটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আনকনভেনশনাল, মানে এই যে তুলনাটা বলছি, ইনকংগ্রুয়াস এলিমেন্টস এর মধ্যে তুলনা, বা বলতে পারো আনকনভেনশনাল কম্প্যারিজন। আনকনভেনশনাল কম্প্যারিজন ওই ইনকংগ্রুয়াস এলিমেন্টস এর মধ্যে কম্প্যারিজনটা, যে তুলনা আগে করা হয়নি। বোঝা গেছে? এবার এই মেটাফিজিক্যাল পোয়েটরা কিন্তু তাদের থিমের ব্যাপারেও অনেকটা আনকনভেনশনাল ছিলেন। তোমরা জেনে থাকবে এই গুড মরোটা লেখা হয়েছিল 1590 এর দশকে, 1590 অথবা সপ্তদশ শতাব্দীর একেবারে শুরুর দিকে। ঠিক এই 1590-তে তোমরা খেয়াল করো অ্যাস্ট্রোফেন অ্যান্ড স্টেলা প্রকাশ পেয়েছে, যেখানে আনডিকুইটেড লাভ বলা হচ্ছে। কিন্তু ঠিক তার পরেই মেটাফিজিক্যাল পোয়েট জন ডান প্রকাশ করলেন এই গুড মরো, যেখানে আনডিকুইটেড লাভ না, স্যাটিসফ্যাকশন অফ লাভ সেটা দেখা গেছে। কাজেই তারা তাদের থিমেটিক ব্যাপারেও এবং তাদের যে শব্দ ব্যবহার, তুলনার ব্যবহার, এই ব্যাপারেও তারা ছিলেন আনকনভেনশনাল। তাহলে মেটাফিজিক্যাল পোয়েট বা পোয়েট্রি সম্পর্কে আমি একটু ধারণা দিতে পারলাম। তোমাদের সিলেবাসে একটাই রয়েছে, না হলে আরো অনেক বেশি করে আলোচনা করা যেত। চলো পরের কোশ্চেন দেখি। তাহলে একটা মেটাফিজিক্যাল পোয়েট্রিতে এই সবগুলোই থাকবে, কিন্তু প্রেসিশনও থাকতে হবে, কনসিট থাকতে হবে, ইন্টেলেকচুয়ালিজম। আসলে এই সবগুলোই ইন্টেলেকচুয়ালিজমের পার্ট, কিন্তু এক একটা। যারা অনেক বুদ্ধিমান তারা অনেক কম কথায় জিনিসটা উপস্থাপন করতে পারেন। নেক্সট, দ্য পোয়েম দ্য গুড মরো ক্যান বি কল্ড আ সেরেনেড, ওভেড, অ্যান ইভিনিং প্রেয়ার, আ রিলিজিয়াস চান্ট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেরেনেড বলতে অ্যান ইভিনিং সং, ইভেন সং বা ইভিনিং সং বলতে পারো। ওভেড আ মর্নিং সং, মর্নিং লাভ সং বলতে পারো। ইভিনিং প্রেয়ার আর রিলিজিয়াস চান্ট। খেয়াল করো, যদি আমাকে এই চারটি অপশনের মধ্যে একটা উত্তর করতেই হয়, তাহলে আমরা করব ওভেড। এবারে এর একটু লিমিটেশন আছে। লিমিটেশনটা কেমন না, এই ওভেড সাধারণত দেখো, এই ওভেড কি হয়, তাহলে ওভেডে কি বললাম, এটা একটা মর্নিং লাভ সং। কিন্তু ওভেডের যদি তোমরা ডেফিনেশন দেখো, ওখানে দেখতে পাবে যে ওই মর্নিং লাভ সং তো হলো, এই সঙের পর একটা সেপারেশন আছে। তাহলে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ ইট ক্যানট বি কল্ড অ্যান ওভেড হলো। কিন্তু যদি এই চারটা অপশনের মধ্যে আমাকে করতেই হয়, তাহলে আমরা ওভেড করব। তোমরা বেশ কিছু বইয়ে অবশ্যই ওভেড বলে দেখতে পাবে, কিন্তু যদি তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হয় তখন ওটা নিয়ে সমালোচনা হতে পারে। আর যেহেতু আমরা এমসিকিউ আলোচনা করছি, কাজেই যদি অপশানে থাকে ওভেড, অবশ্যই ওভেড বা মর্নিং সং, লাভ সং, তাহলে ওই অপশন করব। নেক্সট, A.G. Smith has compared the poem with dash for the use of grand hyperboles to express the intensity of lovers' feeling. A.G. Smith একজন ক্রিটিক, তিনি এই কবিতাটাকে তুলনা করেছেন একটি বিখ্যাত ওয়ার্কসের সাথে দান্তের। কিসের জন্য না, এই কবিতায় থাকা যে বিশাল হাইপারবোল বা একটা প্রেমিকের যে ফিলিংস, অনুভূতিটাকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য হাইপারবোলিক্যালি কার সাথে তুলনা করেছেন সেটা তোমাদের জানতে হবে।
খেয়াল রেখো দান্তের সবগুলো রয়েছে। দান্তের ভিটানোভোর সাথে তুলনা করেছেন এজি স্মিথ এই দ্য গুড মরোকে। কিসের জন্য? না এই হাইপারবোলিক স্টেটমেন্টের জন্য বা হাইপারবোলিক যে কম্পারিজন গুলো রয়েছে সেটার জন্য হয়েছে দান্তের ভিটানোভা। নেক্সট, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মরো মিন ইন দ্য টাইটেল দ্য গুড মরো? গুড মরো কবিতায় মরো বলতে কিটাকে বোঝাতে চাওয়া হয়েছে? আমরা জেনেছি যে গুড মরো বলতে মর্নিং। দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড নাও আর ইন দ্য মর্নিং। তারা জাগ্রত হয়েছে নতুন সকালে, অবশ্যই নতুন সকাল। কাজেই মরো কথাটার অর্থ এখানে মর্নিং। আর কেন নতুন সকাল? আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে আলোচনা করেছি, তাই আর বলছি না। ওভার হোয়াট ডাজ দ্য স্পিকার ওয়ান্ডার ইন দ্য পোয়েম দ্য গুড মরো? কোন বিষয়ের উপর স্পিকার অবাক হয়েছেন গুড মরো কবিতায়? একেবারে শুরুতেই দেখতে পাবো কবি বা দ্য পোয়েট স্পিকার তিনি বিস্ময় প্রকাশ করেছেন। কোন বিষয়ের উপরে? আসলে এই যে লাভার এবং বিলাভেড তারা এখন এতটাই প্রেমে নিমজ্জিত, এতটা গভীরভাবে, সেই প্রোফাউন্ডিটি অফ লাভ এতটাই নিমজ্জিত, তারা কল্পনা করছেন, লাভার কল্পনা করছেন যে আচ্ছা প্রেমিকা তোমার সাথে সাক্ষাতের পূর্বে আমাদের অস্তিত্ব তাহলে কেমন ছিল, আমরা কিভাবে দিন কাটাতাম, আমরা এখন এতটাই profoundly engrossed in our love. How did we spend our days before meeting you, before meeting each other? কাজেই এমন একটা বিস্ময় প্রকাশ করেছেন কিন্তু স্পিকার। তাহলে কি নিয়ে? দ্য এক্সিস্টেন্স অফ দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড বিফোর দে মেট অ্যান্ড লাভড, এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। What makes the speaker wonder over his past existence before his meeting with his beloved? দেখো এর আগে হচ্ছে কি বিষয়ে তিনি ওয়ান্ডার করেছিলেন, এখানে যে কোন জিনিসটা তাকে ওয়ান্ডার করালো, অর্থাৎ কোনটা, কিসের জন্য তিনি এমন ওয়ান্ডার করলেন, কিসের জন্য? না এই বর্তমানে তাদের যে প্রেম এর গভীরতা, এটাই তাদেরকে অবাক করালো যে আচ্ছা আমাদের গভীরতা যদি এখন এমন হয় তাহলে আমাদের অস্তিত্ব কিভাবে ছিল আমাদের প্রেমের আগে। তাহলে কোনটা? না তার এই প্রেজেন্টের যে ব্লিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন বর্তমান প্রেমের। তাহলে হিজ প্রেজেন্ট অ্যাঙ্গুইশ, অবশ্যই তো অ্যাঙ্গুইশ নেই। দ্য স্পিকার্স এগোনিও নেই। কি রয়েছে তাহলে বর্তমান প্রেমে? দ্য স্পিকার্স প্রেজেন্ট ব্লিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, সরি এটাই ঠিক হবে। এটাই তাদেরকে ভাবাচ্ছে যে আচ্ছা এই প্রেমের সাথে মানে প্রেমিকার সাথে সাক্ষাতের আগে আমাদের অস্তিত্ব তাহলে কেমন ছিল। Were we not weaned till then, who are we here? এখানে উই বলতে কে? দ্য এলিজাবেথান লাভার্স, না সবার কথা বলা হয়নি। মেটাফিজিক্যাল লাভার্স, না মেটাফিজিক্যাল লাভার বলতে সবাইকে বলা যাবে না। দ্য লাভার অ্যান্ড হিজ বিলাভেড ইন দ্য গুড মরো, এই কবিতায় প্রেমিক প্রেমিকা তাদের অস্তিত্ব কেমন ছিল সাক্ষাতের আগে। কাজেই আমরা কি তখনও এই ওয়ার উই নট উইন টিল দেন? আচ্ছা উইন কথাটার অর্থ এই যে বেবিরা তাদের মাতৃদুগ্ধ যখন পান করা ছেড়ে দেয় সেই ওইটা হচ্ছে উইন্ড। তার মানে উইন্ড কথাটার মাধ্যমে আমি পরে কোশ্চেনে করেছি, দেখো were we not weaned till then, what does the word wind mean here? এখানে উইন্ড বলতে কিটাকে বোঝাতে চাওয়া হয়েছে? দুর্বল, গ্রোন প্যাশনেট, অনেক বেশি প্যাশনেট হওয়া, গ্রো বিজি, নাকি গ্রোন আ লিটল ওল্ডার দ্যান অ্যান ইনফ্যান্ট, যে আমরা হয়তো তখন একটু বড় হয়েছি আমাদের সেই শিশুবেলা থেকে। আমি একটু আগেই বলেছি যে তাদের সাক্ষাতের আগের পুরো সময়টাকে তারা
কি হিসাবে দেখাতে চেয়েছেন? চাইল্ডিশ, যে উই ওয়ার মেয়ার চাইল্ড, মেয়ার চিলড্রেন বিফোর মিটিং ইচ আদার অ্যান্ড উই ওয়ার দেন ইনভলভ ইন চাইল্ডিশ প্লিজার। আমরা শিশু সুলভ আনন্দে তখন হয়তো মেতেছিলাম। বোঝা গেছে? তাহলে উইন কথাটার অর্থ যে গ্রোন আ লিটল ওল্ডার দ্যান অ্যান ইনফ্যান্ট, আমরা হয়তো একটু বড় হয়েছি শিশুর থেকে। তার মানে উই ওয়ার স্টিল চাইল্ড অর ইনফ্যান্ট দেন, আমরা তখন হয়তো শিশুই ছিলাম। উই হ্যাভ নট গ্রোন ম্যাচিওর, আমরা তখন ম্যাচিওর হইনি আমাদের সাক্ষাতের আগে। Were we not win till then? দেখো কত প্রশ্ন হতে পারে। What does the speaker indicate by the word then? Then বলতে কোন সময়টার কথা? তাহলে অবশ্যই বুঝতে পারছো কোন সময়কার কথা। তাদের সাক্ষাতের পূর্বে, the time, দেখো the time till he first found his lady love, তার লেডি লাভকে খুঁজে পাওয়া পর্যন্ত। The time he felt convinced that his love would be a burden to bear, যেই সময়ে তিনি মনে করলেন যে তার প্রেমটা একটা বার্ডেন হবে, সেই সময় এমন ব্যাপার নেই। তার প্রথম the time when he lost his lady love, এরকম ব্যাপার নেই। তাহলে দেখো the time when he was experiencing spiritual journey of love, সেই সময়টা যেই সময় থেকে তিনি এক্সপিরিয়েন্স করছিলেন স্পিরিচুয়াল জার্নি, প্রেমের। তাহলে সেই সময় কিন্তু স্পিরিচুয়াল জার্নি লাভ তিনি এক্সপিরিয়েন্স করছিলেন না। তাহলে কোন সময়ের কথা বলা হচ্ছে? প্রথম সময়কার সাক্ষাতের পূর্বে। তার মানে দ্য টাইম টিল হি ফার্স্ট ফাউন্ড হিজ লেডি লাভ। নিশ্চিতভাবে পরিষ্কার হয়েছে। Sucked on country pleasures, the speaker enjoyed joys of love. Joys of love, তিনি কিভাবে joys of loveটা এনজয় করেছেন? Like a genuine lover, like a child, like a spiritual lover. তাহলে কোন সময়ের কথা বলা হচ্ছে? সাক্ষাতের পূর্বে। Sucked on country pleasure, country pleasure অবশ্যই তখন তার মধ্যে স্পিরিচুয়াল লাভার আসেনি, স্পিরিচুয়াল লাভ তখনও তার মধ্যে গ্রো করেনি, তখন চাইল্ডিশ প্লিজারে ব্যস্ত ছিলেন, ইনভলভড ছিলেন। তাহলে এই বিয়ের অপশনটা কারেক্ট। Or snorted we in the seven slippers den? Here seven slippers is an allusion that refers to the seven young men of, এই যে seven slippers, এই সেভেন স্লিপার্স একটা অ্যালিউশন। তো এই সেভেন স্লিপার্স কোথাকার? বলে রাখি সেভেন স্লিপার্স অফ এফিসাস। এই ইয়ংম্যানরা কি করেছিল না, রোমান এম্পেরর ডেসিয়াস বা ডোসিয়াস, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, ডেসিয়াস, আবার কোথাও এই ইয়ের জায়গায় ও আছে। এর শাস্তির হাত থেকে বাঁচতে তারা একটা ডেনে ঘুমিয়ে পড়েছিল দীর্ঘদিন, প্রায় 300 বছর বাঁচতে তারা আশ্রয় নিয়েছিল এবং তারা ঘুমে নিমজ্জিত ছিল। তাহলে এই অ্যালিউশনটা কোথাকার? এফিসাসের, মনে রাখো। এবং এই অ্যালিউশনটার উদ্দেশ্য কি? কোশ্চেন রয়েছে। Or snorted we in the seven slippers den? By this line the speaker wants to express, কিটা তিনি বোঝাতে চাইছেন? যে আমরা ঘুমিয়েছিলাম 300 বছর তাদের মতো, সেভেন স্লিপারের মতো। কিটা বোঝাতে চাইছেন? হিজ আইডিয়া অফ স্ট্যাবিলিটি ইন লাভ, তার প্রেমে স্ট্যাবিলিটি না, প্রেম তো তখন আসল প্রেম আসেইনি, কান্ট্রি প্লিজারে ব্যস্ত ছিলেন, কাজে স্ট্যাবিলিটি আসছে না। His wonder and disgust at the stupidity and passivity of himself and his partner in love. এই বিয়ের অপশনটাই কারেক্ট হবে। কেন? দেখো তিনি অবাক হচ্ছেন যে আচ্ছা আমরা দুজন দুজনাতে সাক্ষাতের পূর্বে আমরা কিভাবে সময় কাটিয়েছি, কেন আমাদের এত দেরি হলো আমাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হতে? আমরা ঠিক ওই সেভেন স্লিপারের মতোই স্টুপিড ছিলাম, আমরা নিষ্ক্রিয় ছিলাম,
তাই আমাদের এত দেরি হয়েছে দুজনের মধ্যে সাক্ষাৎ করতে, দুজনের কাছাকাছি আসতে। তাহলে এটা কিন্তু প্যাসিভিটি বোঝাচ্ছে, দ্য লাভার অ্যান্ড দ্য বিলাভেড বিফোর মিটিং ইচ আদার। তারা সাক্ষাতের পূর্বে তাদের প্যাসিভিটি, নিষ্ক্রিয়তা, বোঝা গেছে, কোল্ডনেস, এইটা। তাহলে কোল্ডনেস ইন দেম, মনে রাখতে হবে, সেই প্যাসিভিটিটা প্রকাশ পেয়েছে ওই স্নটেড কথাটার মাধ্যমে। ইন কম্পারিজন টু দ্য স্পিকার্স প্রেজেন্ট প্লিজার্স, স্পিকারের যে বর্তমান প্রেজেন্ট প্লিজার্স, সেই লাভের হিজ ফর্মার প্লিজার্স আর, তাহলে প্রেজেন্ট প্লিজার বলতে উইথ হিজ বিলাভেড, আর ফর্মার প্লিজার বলতে বিফোর মিটিং হিজ বিলাভেড। তাহলে কেমন ছিল বিফোর মিটিং হিজ বিলাভেড, বা এই প্রেজেন্ট প্লিজার কেমন ছিল তার ফর্মার প্লিজারের তুলনায়? কেমন ছিল ফর্মার প্লিজারটা, কেমন? ইন কম্পারিজন টু দ্য স্পিকার্স প্রেজেন্ট প্লিজারের তুলনায় তার ফর্মার প্লিজারটা কেমন ছিল? কাজেই উত্তর হবে কিন্তু এটা অনুযায়ী, ভুল করবে না। ফর্মার প্লিজারটা কেমন ছিল? মেয়ার ড্রিমস, মেয়ার ফ্যান্সিজ, মোর জেনুইন, মোর স্যাটিসফাইং। তাহলে মেয়ার ফ্যান্সিজ কেমন ছিল? যে এই যে আমি সাক্ষাৎ, ধরো আমরা কেমন ছিলাম, হয়তো আমরা কান্ট্রি প্লিজারে ব্যস্ত ছিলাম, এগুলো তো স্পিকারের ফ্যান্সি ভাবছেন। তো এই জন্য তিনি বলছেন যে ওগুলো সাধারণ জাস্ট কল্পনাই বটে, আমরা হয়তো কান্ট্রি প্লিজারে ব্যস্ত ছিলাম, ইনভলভ ছিলাম, এগুলো ওই যে আমি ব্যস্ত ছিলাম, এগুলো আমার বর্তমান প্রেমের যে আনন্দ, সেই আনন্দের তুলনায় সেগুলোকে, আগেকার আনন্দগুলোকে মনে হয়েছে মেয়ার ফ্যান্সি, শুধু কল্পনা, আমি কোনোভাবে মেলাতে পারি না সেগুলোকে, আগের আনন্দগুলোকে। নো ওয়ে ক্যান বি কল্ড কমপ্লিট প্লিজার্স, কমপ্লিট স্যাটিসফ্যাকশন। লাইক এ চাইল্ড I have just got involved in seeking pleasures, country pleasures, but now I am enjoying complete pleasures with my beloved, with my lady love. কাজেই আগেরগুলো ছিল মেয়ার ফ্যান্সিজ। The poet in the Good Morrow, before meeting his beloved, saw the reflection of his beloved. গুড মরো কবিতায় তার বিলাভেডের সাথে সাক্ষাতের পূর্বে রিফ্লেকশন দেখতে পেয়েছেন তার প্রেমিকার। কোথায়? স্পিকার কোথায় রিফ্লেকশন দেখতে পেয়েছেন তার প্রেমিকার? ইন দ্য ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার অফ দ্য লেক, জলে পরিষ্কার জলে। ইন হিজ ওন হার্ট, তার নিজের হার্টে। ইন এভরি বিউটিফুল অবজেক্ট, নাকি ইন হিজ শ্যাডো, তার ছায়াতে? যে আমি তোমাকে এইমাত্র পেলাম বা কিছুদিন আগেই পেয়েছি, কিন্তু তার আগের যা কিছু আমি সুন্দর দেখেছি, সেই সমস্ত সুন্দর জিনিসে যেন তোমার রিফ্লেকশন ছিল। তাহলে এইটাই হচ্ছে কিন্তু ইন্টেলেকচুয়ালিজম, মেটাফিজিক্যাল পোয়েট্রি। দেখো এইটুকু বলার মাধ্যমে তিনি কত কথা বলতে পারলেন, বোঝা গেছে? ইন্টেলেকচুয়ালিজম বা উইট বলতে পারো। তাহলে কোনটা হবে? কোথায় দেখা গেছে? ইন এভরি বিউটিফুল অবজেক্ট। আবার কোথাও থাকতে পারে, টেক্সটে তোমাদের রয়েছে ইন এভরি বিউটি, তাহলে সেই বিউটি বলতে বিউটিফুল অবজেক্ট হতে পারে, আবার কোনো বিউটিফুল লেডি হতে পারে। তিনি এমন হতে পারে এই প্রেমিকার সাথে সাক্ষাতের পূর্বে অনেক মহিলাকে তিনি ডিজায়ার করেছেন এবং পেয়েওছেন, কিন্তু প্রতিজনের মধ্যে ছিল এই বর্তমান প্রেমিকার রিফ্লেকশন। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, আর যারা আজকের ভিডিও প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পরের ভিডিওগুলো যাতে মিস না করো। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।